দেশের বড় বড় রাজনীতিবিদ কিংবা বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যু হলে তাদের মরদেহ জানাজার জন্য প্রায় মানিক মিয়া এভিনিউতে নেওয়া হয়। ফলে এই সড়কটি জাতীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ স্থানে পরিণত হয়েছে। মানিক মিয়া এভিনিউ আমরা কম বেশি সবাই চিনি বা নাম শুনেছি, কিন্তু কে এই মানিক মিয়া, যার নামে নামকরণ করা হয়েছে এই জায়গাটির? তোফাজ্জল হোসেন মানিক মিয়া বাংলাদেশের সাংবাদিকতা ও রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নাম। তিনি মানিক মিয়া নামে সর্বাধিক পরিচিত। 1911 সালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া গ্রামে তার জন্ম। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী ও নেতৃত্ব গুণসম্পন্ন। পূর্ব ভান্ডারিয়া মডেল প্রাইমারি স্কুলে তার শিক্ষা জীবনের সূচনা হয়। তারপর তিনি ভর্তি হন ভান্ডারিয়া হাই স্কুলে। স্কুল জীবন থেকেই সহপাঠীদের মধ্যে তিনি খুদে নেতা হিসেবে পরিচিত ছিলেন। অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা শেষে তিনি পিরোজপুর সরকারি হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাশ করেন। উচ্চশিক্ষার জন্য মানিক মিয়া ভর্তি হন বরিশাল বিএম কলেজে। 1935 সালে তিনি ডিস্টিংশন সহ বিএ ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি পিরোজপুর জেলা সিভিল কোর্টে চাকরিতে যোগ দেন। চাকরি চলাকালেই তার জীবনে গুরুত্বপূর্ণ এক মোড় আসে। তিনি তৎকালীন মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্য লাভ করেন। মূলত তার হাত ধরে মানিক মিয়ার রাজনীতিতে পদার্পণ ঘটে। 1946 সালে আবুল মনসুর আহমেদের সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক ইত্তেহাদ। পরের বছর 1947 সালের আগস্টে মানিক মিয়া এই পত্রিকার পরিচালনা পরিষদের সেক্রেটারি হিসেবে নিয়োগ পান। যদিও তিনি 1.5 বছরের বেশি সময় এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন না, তবে সাংবাদিকতায় তার দক্ষতা ও রাজনৈতিক সচেতনতা তখনই স্পষ্ট হয়ে ওঠে। 1948 সালের মাতৃভাষা বাংলার দাবিতে পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন শুরু হলে বাঙালির রাজনৈতিক চেতনা নতুন দিশা পায়। এই প্রেক্ষাপটে 1949 সালে মুসলিম লীগের বিরোধী শক্তি হিসেবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়। একই বছর দলটির মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করে সাপ্তাহিক ইত্তেফাক। 1951 সালে 14 আগস্ট থেকে মানিক মিয়া এই পত্রিকার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তার সম্পাদনায় 1953 সালের সাপ্তাহিক ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে রূপান্তরিত হয় এবং অল্প সময় এটি বাঙালির অধিকার আদায়ের প্রধান কণ্ঠস্বর হয়ে ওঠে। আইয়ুব খানের সামরিক শাসনামলে দৈনিক ইত্তেফাক স্বৈর শাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে। এর ফলস্বরূপ 1959 সালে সামরিক আইন লঙ্ঘনের অভিযোগে মানিক মিয়াকে 1 বছরের জন্য কারাবরণ করতে হয়। 1963 সালে তিনি আবার গ্রেপ্তার হন। সে সময় দৈনিক ইত্তেফাকের প্রকাশনা নিষিদ্ধ করা হয় এবং নিউ নেশন প্রিন্টিং প্রেস বাজেয়াপ্ত করা হয়। এতে তার প্রতিষ্ঠিত ঢাকা টাইমস ও পূর্বাণী পত্রিকা বন্ধ হয়ে যায়। তবে গণ আন্দোলনের চাপে সরকার বাধ্য হয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং 1969 সালের 11 ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাক পুনরায় প্রকাশিত হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠনে মানিক মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মোসাফির ছদ্মনামে ইত্তেফাকের রাজনৈতিক হালচাল ও মঞ্চে নেপথ্য কলামে নিয়মিত উপসম্পাদকীয় লিখে জনগণকে সচেতন করেন। 1963 সালে তিনি আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের পাকিস্তান শাখার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1964 সালে কাশ্মীর ইস্যুতে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে তা প্রতিরোধ গঠনে দাঙ্গা প্রতিরোধ কমিটির প্রথম সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। 60-এর দশকে আইয়ুব বিরোধী আন্দোলন, বাঙালি জাতিসত্তার বিকাশ এবং 6 দফা আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দেওয়ার ক্ষেত্রে মানিক মিয়া ছিলেন অন্যতম নেপথ্য ও প্রেরণা পৃষ্ঠপোষক। তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1974 সালের জুন মাসে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কটির নামকরণ করা হয় মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া কেবল একজন সাংবাদিক বা রাজনীতিক নন, তিনি ছিলেন বাঙালির মুক্তির সংগ্রামে এক নির্ভীক কণ্ঠস্বর। কলমকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে।